আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, রনি স্যারের অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমরা আলোচনা করতেছিলাম এইচএসসি একাদশ দ্বাদশ হিসাব বিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায়। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হলো টেবুলার ছক। এটা হলো বিভিন্ন নামে ডাকা হয়। আমরা দেখি, এটা হলো টেবুলার ছক কিংবা বিবরণী ছক, একই জিনিস। হিসাব সমীকরণ লেনদেনের প্রভাব। তো এই প্রশ্নটা এভাবে আসতে পারে, প্রমাণ করো এ ইজুকাল টু এল প্লাস ই, কিংবা এটা থাকতে পারে প্রমাণ করো এ ইজুকাল টু এল, কিংবা লেখা থাকতে পারে এ ইজুকাল টু এল প্লাস ও ই। এগুলো সব একই। টেবুলার ছক তৈরি করো, বিবরণী ছক তৈরি করো, হিসাব সমীকরণ লেনদেনের প্রভাব দেখাও। যে কোনো আসতে পারে, উত্তর হলো একটাই। ঠিক আছে? যেখানে গুরুত্বপূর্ণ হলো এটা পরীক্ষাতে অবশ্যই আসবে, প্রত্যেকটা সালে প্রত্যেকটা বোর্ডে এটা আসছে। তো সেই জন্য প্রথম অধ্যায়ের সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্ন হলো এটা। তো এটাকে আমরা খুব সহজভাবে শিখব। ছাত্ররা এটাকে খুব ভয় পায়, অনেকে এই প্রশ্নটাকে এড়ায় যায়, ছক করতে হয়। তো সেই জন্য আমরা আজকে এটা নিয়ে প্রথম ক্লাস, এটার টেবুলার ছকের আজকে এটা নিয়ে এর মৌলিক জিনিসগুলো আলোচনা করব। এর পরের অংশে আমরা হলো এই অঙ্কটা করব। ঠিক আছে? তো প্রথমে হলো বোঝা হিসাব সমীকরণ লেনদেনের প্রভাব। টেবুলার ছক, বিবরণী ছক, আর প্রমাণ করে এ ইজুকাল টু এল প্লাস ই, এ ইজুকাল টু এল কিংবা এ ইজুকাল টু এল প্লাস ও, যে কোনো একটা আসবে। প্রমাণ করো, এর যতগুলো আছে এর মধ্যে যে কোনো একটা প্রশ্ন আসবে, কিন্তু উত্তর হবে এটাই। ঠিক আছে? তো প্রশ্ন বুঝতে হবে, তারপরে উত্তর। তার মানে হলো এই প্রশ্নটা কি বোঝাচ্ছে? টেবুলার ছক কিংবা বিবরণী ছক কিংবা হিসাব সমীকরণ, এখানে মেনলি বলতেছে হিসাব সমীকরণের উপরে লেনদেনের প্রভাব, সেটা হলো টেবুলার ছকে দেখাও, বিবরণী ছকে দেখাও। কিংবা প্রমাণ করো এ ইজুকাল টু এল, প্রমাণ করো এ ইজুকাল টু এল প্লাস ই, প্রমাণ করো এ ইজুকাল টু এল প্লাস ও ই। এই প্রমাণ করো এই যে কোনো একটা, এটা কিংবা এটা কিংবা এটা সব একই। উত্তর এটা যে কোনো কিছু দেখ, উত্তর হলো একটাই হবে। ঠিক আছে? এটা অঙ্কটা মূল্য কি? লেনদেনের ফলে হিসাব সমীকরণে একটা প্রভাব হয়। কি প্রভাব হয়? ধরা যাক আসবাবপত্র কিনা হলো, আসবাবপত্র কিনলো। আমরা প্রথম হলো দেখো এই ইকুয়েশনটা দেখি, এর উপরে প্রভাব এ ইজুকাল টু এল। আসবাবপত্র কিনা হলো, আসবাবপত্র কিনলো, তার মানে কি? নগদ টাকা দিয়ে আসবাবপত্র কিনলো। তাহলে কি হলো? নগদ টাকা চলে গেল, তার মানে নগদ টাকা কি? সম্পদ, সম্পদ কমে গেল। আবার কি? আসবাবপত্র কিনলো, আসবাবপত্র আবার সম্পদ। একবার নগদ টাকা কমলো, আবার আসবাবপত্র বাড়লো, মানে একবার সম্পদ কমছে আর একবার সম্পদ বাড়ছে। বুঝে আসছে? তো এই অঙ্কটা বুঝতে হলে আমাদের প্রথমে হিসাব সমীকরণকে বুঝতে হবে, হিসাব সময় প্রত্যেকটা অংশকে আমাদের বুঝতে হবে, তাহলে আমরা এই অঙ্ককে সহজভাবে করতে পারবো। সেই জন্য আমরা এই হিসাব সমীকরণ নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। হিসাব সমীকরণ কি? প্রথমে যদি লেখা থাকে এ ইজুকাল টু এল, এটাও শুদ্ধ। এ ইজুকাল টু এল মানে কি? এ মানে হলো হচ্ছে, এ মানে হলো সম্পদ, এ ইজুকাল টু এল। এ মানে হলো অ্যাসেট, অ্যাসেট মানে সম্পদ। এল মানে হলো দায়, মানে এখানে বলতে সম্পদ সমান সমান দায়। হিসাব বিজ্ঞান হলো আধুনিক হিসাব বিজ্ঞান দুতরফা দাখিলা পদ্ধতি। তো সেখানে হলো এই ইকুয়েশন বলতেছে একটা কোম্পানির যতগুলো সম্পদ থাকবে, সম্পদ আর হলো দায়, এটা সবসময় সমান থাকবে। যেরকম আমরা জাবেদা করি, যে অ্যামাউন্ট ডেবিট করি সেই অ্যামাউন্টকে ক্রেডিট করতে হয়। যেরকম এই যে বললাম আসবাবপত্র ক্রয় করা হলো 10,000 টাকা, নগদে আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, নগদান হিসাব ডেবিট 10,000 টাকা, আসবাবপত্র হিসাব ক্রেডিট 10,000 টাকা। তো ডেবিট ক্রেডিট 10,000 কিন্তু সমান আছে। তো এই অ্যাসেট এবং আমরা সুদ হিসাব বিজ্ঞান কী বলতেছে ইকুয়েশন, যেটার উপরে পুরো হিসাব, এর উপরে পুরো হিসাব বিজ্ঞান এর উপরে প্রতিষ্ঠিত, এ ইজুকাল টু এল। তাহলে সম্পদ ইজুকাল টু দায়, এটাকে আবার একটু বড় করা হয়েছে।
দায় কি করা হয়েছে এল, এই এলকে দুই ভাগে ভাগ করা হয়েছে। দায় হলো দুই প্রকার। দায় কয় প্রকার? দায় হলো দুই প্রকার। দায় হলো দুই প্রকার, একটা হলো আন্তদায় আর একটা হলো বহিদায়। ও ই বা ই, এই ই বা ও ই, ই বা ও ই অর্থ হলো মালিকানা অনার্স ইকুইটি বা ইকুইটি, অনার্স ইকুইটি বা ইকুইটি। ইতে হলো ইকুইটি, এই যে ইতে ইকুইটি আর ও ইতে অনার্স ইকুইটি একই জিনিস। এর মানে হলো মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব মানে কি? মালিকের অংশ। এটা হলো আন্তদায়, ঠিক আছে? আন্তদায় মানে ভিতরের দায়, কারণ মালিকের কাছ থেকে যে টাকা আমরা নিছি এটা হলো আমাদের মূলধন, কিন্তু এটা আমাদের দায়, ঠিক আছে? সেই জন্য আন্তদায়। আর বহিদায় কি? বহিদায়, এই হলো এল হলো বহিদায়। প্রথমে এখানে দায় বুঝায়, এল মানে দায় বুঝায়, আর এল প্লাস ই বা এল প্লাস ওই, এখানে এল হলো বহিদায়। বহিদায় মানে কি? এই যে ঋণ, ব্যাংক জমাতিরিক্ত, প্রদেয় হিসাব, বকেয়া খরচ, এগুলো হলো বহিদায়। দায় বা বহিদায়। বহিদায় মানে কি? বাহিরের দায়, বাহিরের মানুষের দায়। আন্তদায় মানে কি? কোম্পানির যারা মালিক আছে তাদের দায়। সেই যে আন্ত মানে অভ্যন্তরে, সেই জন্য আন্ত বলা হয়। আর বহিদায় মানে কি? বাহিরের মানুষের দ্বারা, ব্যাংক বাহিরের মানুষের, বাইরের লোকের দায়, ব্যাংক জমাতিরিক্ত দায়, প্রদেয় হিসাবই বাইরের মানুষের কাছ থেকে ক্রয় করা হয়েছে, সেই টাকা করতে হবে, প্রদান করতে হবে, ঠিক আছে? বকেয়া খরচ। তাহলে আমরা বুঝতে পারছি, এটা ইকুয়েশন বুঝতে পারছি। এ ইজ ইকুয়াল টু এল মানে এ ইজ ইকুয়াল টু এল প্লাস ই বা এল প্লাস ওই, ঠিক আছে? ই মানে হলো ইকুইটি, ও ই মানে অনার্স ইকুইটি, মালিকানা সত্ত্ব, ঠিক আছে? এখন আবার হয়েছে কি, এই ও ই বা ই এটাকে আবার ভাঙতে হবে আমাদের। এই হলো টেবুলার ছক বা বিবরণী ছক করার জন্য। ওই এর ভিতর কি আছে? সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। ও ই মানে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের সূত্র কি? সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। তাহলে সি মানে হলো ক্যাপিটাল, ক্যাপিটাল মানে মূলধন, আর মানে রেভিনিউ মানে আয়, ই বা ইএক্স মানে এক্সপেন্স মানে ব্যয়, ডিতে ড্রয়িংস মানে উত্তোলন। আর এখানে আয় আছে, আর এর বদলে আই ইউজ করা, আই মানে ইনকাম, ঠিক আছে? তাহলে এটা হলো ডিটেলস। তাহলে সম্পদ কি জিনিস আমরা এখন পুরো ইকুয়েশন এ ইজ ইকুয়াল টু এল প্লাস ওই বুঝবো। এতে সম্পদ, সম্পদ মানে কি? যেটা থেকে আমরা দীর্ঘমেয়াদী সুবিধা ভোগ করি। যেরকম একটা মেশিন ক্রয় করা হয়েছে, মেশিন যন্ত্রপাতি, সেই মেশিন উৎপাদনে কাজে লাগবে, একদিনের জন্য কাজে লাগবে, এক মাসের জন্য না, দীর্ঘমেয়াদী কাজে লাগবে, ঠিক আছে? তাহলে কি হলো? সম্পদ মানে হলো যেটা আমাদের দীর্ঘদিন সুবিধা দিবে। যেরকম নগদ তহবিল, ব্যাংক জমা, আসবাবপত্র, যন্ত্রপাতি, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, নোট, অফিস সরঞ্জাম, অফিস সাপ্লাইজ, অগ্রিম খরচ, বিনিয়োগ, বকেয়া আয় ইত্যাদি, এগুলো সব হলো সম্পদ, ঠিক আছে? এরপর দায়, ঋণ, ব্যাংক জমাতিরিক্ত, প্রদেয় হিসাব, ব্যাংক খরচ, এগুলো হলো দায়। এরপরে কি? মালিকানা সত্ত্ব, মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। মালিকানা সত্ত্ব কি? মালিকানা সত্ত্ব অর্থ যে ব্যবসায়ের মালিকের যে অংশ, সেটা হলো মালিকানা সত্ত্ব। এটা হচ্ছে কি? মূলধনের সাথে আয় যোগ হবে, বিয়োগ হবে কোনটা? ব্যয়, আর উত্তোলন বাদ যাবে। মূলধন কি জিনিস? মালিক ব্যবসা প্রতিষ্ঠানে যা নিয়ে আসে তাই মূলধন। আর উত্তোলন কি জিনিস? উত্তোলন হলো যে তার ঠিক বিপরীত, মালিক যা ব্যবসায় নিয়ে আসে, মালিক যা ব্যবসা থেকে নিজ প্রয়োজনে নিয়ে যায়, সেটাই উত্তোলন। বুঝে আসছে? আয় হলো কি? বিক্রয়ের মাধ্যমে আয় হয়, সেবা আয় দিয়ে আয় হয়। ব্যয় বা খরচ, সেটা কি? বেতন, ভাড়া, মণিহারি, বিজ্ঞাপন, ঋণের সুদ, অফিস খরচ, এগুলো হলো খরচ। মণিহারি এই শব্দটা অনেকের কাছে বুঝতে সমস্যা হয়। মণিহারি কি জিনিস? মণিহারি মানে হলো আমরা যেগুলো জিনিস সবসময় ইউজ করি, খাতা, কলম, কালি, স্কেল, কার্বন ইত্যাদি, পেন্সিল, রাবার ইত্যাদি। অফিস সরঞ্জাম, ঘড়ি, ক্যালকুলেটর, স্টাপলার, এগুলো হলো অফিস সরঞ্জাম। অফিস সাপ্লাইজ, এগুলো হলো অফিস সাপ্লাই। অফিস সাপ্লাইজ কি? অফিস সাপ্লাইজ, অফিস সরঞ্জাম, এটার মধ্যে ছাত্রদের
উলটপালট হয়। অফিস সাপ্লাইজ, ঘড়ি, ক্যালকুলেটর, স্টাপলার, অফিস সরঞ্জাম, এগুলো বড় জিনিস। এসি, চেয়ার টেবিল, টিভি, ফ্রিজ। এসি আবার বলতেছে অফিস সরঞ্জাম, এসি, টিভি, ফ্রিজ, ঠিক আছে। ফ্যান, ফটোকপি মেশিন, কম্পিউটার, মনিটর, প্রিন্টার ইত্যাদি হলো অফিস সরঞ্জাম, ঠিক আছে। তো এটা হলো এই ইকুয়েশন বোঝার জন্য এটাকে আমরা আগে আলোচনা করেছি। এরপরে আমরা এটা টেবুলার ছক বা বিবরণী ছক বা হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাবটা আমরা সহজভাবে বুঝবো ইনশাল্লাহ। আমরা আলোচনা করতেছিলাম হলো এইচএসসি হিসাব বিজ্ঞান একাদশ দ্বাদশের হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায়, হিসাব বিজ্ঞান পরিচিতি। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব, টেবুলার শিট, টেবুলার ছক, ঠিক আছে। এটা বিভিন্ন নামে ডাকা হয়, টেবুলার ছক, বিবরণী ছক, হিসাব সমীকরণের প্রভাব, কিংবা যদি এরকম আসে প্রমাণ করো এ ইজুকাল টু এল, অথবা প্রমাণ করো এ ইজুকাল এল প্লাস ই, অথবা এ ইজুকাল এল প্লাস ওই, সবগুলোর উত্তর হলো এই টেবুলার ছকের লেনদেনের প্রভাব, ঠিক আছে। এই একটা উত্তর আর এতগুলো প্রশ্ন, সবার উত্তর এই একটাই, ঠিক আছে। তো সেই জন্য প্রথম হলো যে প্রশ্নটা বুঝতে হবে। প্রশ্ন হলো কি, টেবুলার ছকে কিংবা বিবরণীর ছকে হিসাব সমীকরণের প্রভাব দেখাও, লেনদেনের প্রভাব দেখাও, ঠিক আছে, কিংবা প্রমাণ করো এটা, এগুলো সব এক। আমরা আজকে দুটা বোর্ড করব একসাথে, একটা হলো ঢাকা বোর্ড 24 আর হলো রাজশাহী বোর্ড 24 সালের দুটা অঙ্ক, যেটা টেবুলার ছকে, সেটা হলো আমরা অঙ্ক করব। আমরা খুব সহজভাবে এই অঙ্কটা শিখব, ঠিক আছে, খুব সহজভাবে। প্রথম হলো এই টেবুলার ছকটা আগে আলোচনা করা হয়েছে। প্রথম হলো এই টেবুলার ছককে আমাদের বুঝতে হবে। এই টেবুলার ছক হলো কি, এই সম্পত্তি এটা, আর আমরা সম্পত্তি সূত্র কি জানি, এ ইজুকাল টু এল প্লাস ই বা ওই, এই যে সম্পত্তি এ ইজুকাল টু এল প্লাস ওই, এই সূত্রটা আর এই সূত্রের নিচে প্রভাব, ঠিক আছে। আমরা অঙ্কে দেখি, ঢাকা বোর্ড 2024 1 জানুয়ারি 2023 তারিখে নগদ 60,000 টাকা, 20,000 টাকা আসবাবপত্র, 15,000 টাকার ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। তাহলে কি, নগদ 60,000 টাকা, ঠিক আছে, 20,000 টাকা আসবাবপত্র এবং 15,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। তাহলে আমরা অঙ্কটা নগদ, সেই হিসাবে আমরা নগদ হেড দিছি। এরপরে কি, আসবাবপত্র, সেই জন্য আমরা আসবাবপত্র হেড দিছি। এরপরে তোমার এই অঙ্ক থেকেই তোমার হলো হেডগুলো নির্ণয় করতে হবে। যেরকম এখান থেকে আমরা কি পেলাম, নগদ পেলাম, আসবাবপত্র পেলাম, এত টাকার ব্যাংক ঋণ এটা, ঠিক আছে, ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করে, এটা হলো ব্যাংক, ঠিক আছে। তাহলে প্রশ্নে যেভাবে থাকবে আমাদেরও সেভাবে উত্তরটা দিতে হবে। তাহলে এখানে কি আছে, নগদ, আমরা নগদ লিখছি, আসবাবপত্র লিখছি, ব্যাংক ঋণ হলো সম্পদ পাশে হয় না, কি পাশে হয়, দায় পাশে হয়, সেই জন্য দায় পাশে আমরা ব্যাংক ঋণ লিখছি। তারপরে কি, এগুলো সবই হলো মূলধন, সেই জন্য আমরা এই মূলধন মালিকানা সত্ত্ব লিখছি, মূলধন। এখানে যে দেখো মালিকানা সত্ত্বটা বোঝো। মালিকানা সত্ত্ব হলো কি, ইকুয়েশন আমরা কি জানি, মূলধন প্লাস আয়, মানে মূলধন এবং আয় আসলে মালিকানা সত্ত্ব বাড়বে, আর ব্যয় আর উত্তোলনে আসছে মালিকানা সত্ত্ব কমে যাবে, বুঝে আসছে। তো সেই জন্য এটা খেয়াল রাখবো। তারপরে আমরা কি পাইছি, অফিস সরঞ্জাম, সেই জন্য অফিস সরঞ্জাম লিখছি, ঠিক আছে। এরপরে কি, এই যে ধারে সেবা প্রদানের 20,000 টাকা, মানে হলো প্রাপ্য হিসাব, ধারে সেবা প্রদান করলে আমরা কি পাবো, তার কাছ থেকে টাকা পাবো, সেই প্রাপ্য হিসাব। এই হলো ছক হলো লেখা হয়েছে, ঠিক আছে। এই ছকটা প্রথমে তৈরি করে নেবা অঙ্কের ভিত্তিতে, তারপরে তোমরা অঙ্ক করতে হবে, ঠিক আছে। এখন আমরা দেখি, প্রথম নগদ 60,000 টাকা, আমরা নগদ 60,000 আমরা লিখছি কত, 75। কেন 75 লিখলাম, দেখো এখানে দেখো 15,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন। 15,000 টাকার ব্যাংক ঋণ, তার মানে কি,
15,000 টাকা মালিক ব্যাংক ঋণ নিছে ব্যাংক থেকে, তাহলে সেখান থেকে ব্যাংক ঋণ তো 15,000 টাকা, কিন্তু টাকা 15,000 টাকা সে পাইছে। সেই জন্য এই 15,000 টাকা এই হলো নগদের টাকা, আরও 15,000 টাকা ব্যাংক ঋণ যেহেতু মালিক ব্যাংক থেকে নিছে, তার মানে মালিক ব্যাংক থেকে 15,000 টাকা পাইছে, সেই টাকা নিয়ে সে ব্যবসা আরম্ভ করলো। তার মানে হলো নগদ 60,000 টাকা, আরও যে ব্যাংক ঋণ যে 15,000 টাকা, এই 75,000 টাকা। বুঝে আসছে? তাহলে নগদান ঘরে 75, 20,000 টাকা আসবাবপত্র, এই আসবাবপত্র হলো 20,000 টাকা। আমরা কি করব, অঙ্কে যা আছে সেটা শুধু এখানে একেবারে সহজভাবে বোঝাতে হবে, বসাতে হবে। ঠিক আছে? 20,000 টাকা, 15,000 টাকার ব্যাংক ঋণ, এই 15,000 টাকা ব্যাংক ঋণ। ঠিক আছে? তাহলে নিয়ে ব্যবসা শুরু করলেন, তাহলে এগুলো সব হলো মূলধন। এখন মূলধন কত টাকা হবে দেখো, একেবারে সহজ। আমরা কত পাইছি? 75 আর 20, 95,000 টাকা। এরপরে কি, এটা দেখো এ ইজুকাল টু, এটা এক পাশ, এটা এক পাশ। সবসময় মনে রাখবা এটা দুটা যোগ করে এল প্লাস ওই, যেহেতু দেখো সূত্র দেখো এল প্লাস ওই, এ ইজুকাল টু মানে আছে সম্পত্তি টোটাল যত হবে এল প্লাস ওই, এই দুটা মিলাও তত হবে। তাহলে আমাদের এখানে কত পাইছি? 95,000 টাকা দুটো মিলা। এ ইজুকাল টু টোটাল কত হলো? 95 হয়েছে। সেখানে ব্যাংক ঋণ 15,000 টাকা অলরেডি হয়েছে, তাহলে বাকি কত থাকে এটা মিলাতে হলে? বাকি থাকে হলো এই হলো 80,000 টাকা। এই 75 আর 20 হলো 95, সেখানে 15,000 হয়েছে, আর থাকে কত? 80,000, এই হলো 95,000। ঠিক আছে? তাহলে মূলধন পাশে কত বসবে? 80,000 টাকা। একেবারে সহজ। ঠিক আছে? বুঝে আসছে? তাহলে প্রথমটা হলো, এবার দ্বিতীয়টা, ধারে সেবা প্রদান। ধারে সেবা প্রদান করা হয়েছে কত? 20,000 টাকা। ধারে সেবা প্রদান মানে কি? সেবা প্রদান করা হয়েছে মানে আয় হয়েছে কত? 20,000 টাকা, কিন্তু নগদে হয়নি, বাকিতে হয়েছে। মানে বাকিতে হলো আমরা কি জানি, সেটা হলো প্রাপ্য হিসাব হয়। এই হলো প্রাপ্য হিসাব। তাহলে কি হয়েছে? আয় হয়েছে, প্রাপ্য হিসাব হয়েছে 20,000 টাকা। এই যে হলো 2 নম্বর, ধারে সেবা প্রদান করা হয়েছে। এই প্রাপ্য হিসাব আর একটা নাম কি? দেনাদার হিসাব। ঠিক আছে? ধারে হয়েছে মানে হলো প্রাপ্য হিসাব, আর হলো সেবা প্রদান করা হয়েছে, তার মানে আয় হয়েছে। আমরা জানি এই যে এখানে লেখা আছে আয়, মূলধন প্লাস আয়, তার মানে আয় এটার সাথে যোগ হবে। তাহলে 80,000 প্লাস হলো 20,000। বুঝে আসছে? যেহেতু ধারে সেবা প্রদান করা হয়েছে, ধারে সেবা প্রদান মানে হলো আয়। ধারে হওয়ার কারণে কি হয়েছে? এই প্রাপ্য হিসাব হয়েছে। যদি ধারে না হয় নগদান হইতো, এখানে যদি বলা হতো সেবা প্রদান করা হয়েছে 20,000 টাকা, তাহলে কি হতো? তাহলে এটা নগদের ঘরে আসতো। কারণ সেবা প্রদান করা হয়েছে 20,000 টাকা মানে নগদে, যেহেতু ধারে স্পর্শ করে বলা হয়েছে, সেই জন্য কি হয়েছে? প্রাপ্য হিসাব হয়েছে। বুঝে আসছে? আর সবসময় মনে রাখবা কি, এ ইজুকাল টু এ প্লাস ও, এ ইজুকাল টু, এখানে এদিকে যদি 20,000 হয় এদিকেও 20,000 হবে। বুঝে আসছে? এখানে 20,000 হয়েছে, আবার এদিকেও 20,000 হয়েছে। এরপরে কি 5 নম্বর, ধারে অফিস সরঞ্জাম ক্রয় 1,000 টাকা। ধারে অফিস সরঞ্জাম ক্রয়, অফিস সরঞ্জাম এই হেডে আসবে। অফিস সরঞ্জাম ধারে হয়েছে মানে কি? ধারে হয়েছে, এখানে আমরা কি করেছি? ক্রয় করেছি, কিন্তু ধারে। তাহলে হবে কি? প্রদেয় হিসাব। এই প্রদেয় হিসাব সৃষ্টি হলো, প্রদেয় হিসাব। ধারে অফিস সরঞ্জাম হলো কি? সম্পদ। এই অফিস সরঞ্জাম 1,000 টাকা। ঠিক আছে? অফিস সরঞ্জাম হলো 1,000 টাকা। এরপরে কি? প্রদেয় হিসাব 1,000 টাকা। ঠিক আছে? 16 নম্বর, ভাড়া প্রদান করা হয়েছে 3,000 টাকা। ভাড়া প্রদান করেছে, ভাড়া কি? ভাড়া হলো খরচ, আর প্রদান করা হয়েছে মানে নগদ প্রদান করা হয়েছে। এখানে ধারে কিছু বলা নাই, তার মানে নগদে প্রদান করা হয়েছে, তার মানে নগদ থেকে 3,000 টাকা চলে গেল। ঠিক আছে? এই 16 নম্বর, 16 জানুয়ারি কি হয়েছে? এই 75,000 থেকে 3,000 টাকা চলে গেছে। ঠিক আছে? দেখো এটা গুরুত্বপূর্ণ হলো, এই যে 75,000 প্রথমে লিখছে, এটা অটোমেটিকভাবে নিচে লিখতে হবে। যেরকম প্রথম তারিখে আমাদের কি হয়েছে? 75,000 টাকা নগদের পাইছি, এটা কি করবে? এই ব্যালেন্সটা সবসময় নিয়ে আসতে হবে। ঠিক আছে? এটা মনে রাখবা। 20,000 টাকা প্রথম তারিখে পাইছি, এগুলো সব ব্যালেন্স নিয়ে আসতে হবে। বুঝে আসছে? প্রথমে যে ব্যালেন্স থাকে 75 নগদে, প্রথম 1 তারিখে আমরা 75,000 টাকা নগদে আসছে, তো এই ব্যালেন্সটা কি করতে হবে? সব জায়গাতে নিয়ে আসতে হবে। ঠিক আছে? এখন কি করলো? 16 তারিখে এসে কি হয়েছে?
এই নগদ থেকে 3000 টাকা ভাড়া হিসাবে চলে আসছে। তা 75,000 টাকা ছিল, সেখান থেকে 3000 টাকা খরচ হয়েছে, বুঝে আসছে? তাহলে 3000 টাকা 75 থেকে চলে গেল। এরপরে কি হবে? ভাড়া প্রদান হলো ব্যয়। ব্যয় কোথায় আসবে? এই যে এখানে ব্যয় আসবে। ব্যয় কি আসবে? মাইনাস আসবে। সুতরাং এই 1 লক্ষ টাকা যেটা হয়েছে, আগে আমাদের 80,000 ছিল, 20,000 পাইলাম, 20,000 80,000 যোগ করলে হয় 1 লাখ। ঠিক আছে, এই 1 লাখ থেকে হলো এই ব্যয় 3000 টাকা, তার মানে মাইনাস আছে। ব্যয় কত? ভাড়া প্রদান 3000, সেই জন্য 3000 মাইনাস করা হচ্ছে। এভাবে লিখবা। প্রথমে যেটা এখানে কি হলো? 1 লাখ মাইনাস 3, এখানে সরাসরি 97 লেখার দরকার নেই, 95 পরে লেনদেনে যায় এখানে ব্যালেন্স লিখবে, বুঝে আসছে? তাহলে 31 নম্বর, 31শে জানুয়ারি কি বলতেছে? ঋণ পরিশোধ করা হয়েছে 4500 টাকা। কি করা হয়েছে? ঋণ পরিশোধ করা হয়েছে 4500 টাকা। তাহলে কি হলো? 4500 টাকা ঋণ পরিশোধ করা মানে 4500 টাকা নগদ কমে গেল। এই 75 ছিল, 3 বাদ দেওয়ার কারণে 72,000 হয়েছে। এখানে এরপরে কি 4500 টাকা হলো কি নগদ পরিশোধ করেছে কি ঋণ পরিশোধের জন্য। ব্যাংক ঋণ পরিশোধ করেছে 4500 টাকা। তাহলে ব্যাংক ঋণ কমে যাবে। ব্যাংক ঋণ ছিল 15,000 টাকা, সেখানে 4500 টাকা মাইনাস। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের অঙ্ক, একেবারে সহজ অঙ্ক। এখন আমরা কি করব? আমরা হলো এখন ব্যালেন্সে যাব। তাহলে এখানে কি 75 ছিল, সেখানে 3000 টাকা কমছে, এরপর আবার 4500 টাকা কমছে। তাহলে 72,000 থেকে 4500 বাদ দিলে কত হয়? 67,500 টাকা। ঠিক আছে, আসবাবপত্র কোনো হয়নি। প্রথমে আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করে, সেখানে বাড়েও নাই কমে নেই, সরাসরি 20,000 টাকা চলে আসছে। তারপর অফিস সরঞ্জাম ক্রয় করা হয়েছিল, সেটাও বাড়েও নেই কমে নেই, 1000 টাকা চলে আসছে। এর প্রাপ্য হিসাব 20,000 ছিল, 20,000। তাহলে এগুলো এই 4টা যোগ করা লাগবে। এই 4টা যোগ, আমরা এই 4টা যোগ করলে কত পাই? 67,500 প্লাস 20,000 প্লাস 1000 প্লাস 20,000, টোটাল হয় কত? 1,08,500 টাকা। ঠিক আছে, তাহলে এই ইজুকাল টু কত হলো? অ্যাসেট সমান টোটাল কত, সব অ্যাসেট মিলে কত হলো? 1,08,500। বুঝে আসছে? এরপরে কি? এরপরে হলো কি দায় আর মালিকানা সূত্র। এই দায় আর মালিকানা সত্ত্ব, বুঝে আসছে? দায় এবং মালিকানা সত্ত্ব, এটা এখন আমরা টোটাল যোগ করব। তাহলে এখানে 15,000 ছিল, সেখানে 4,500 ঋণ পরিশোধ করা হয়েছে। তাহলে কত হয়? 10,500 টাকা। প্রদেয় হিসাব কত? 1,000 টাকা। তারপরে কি হয়েছে? 1 লাখ টাকা ছিল, 3,000 টাকা ভাড়া প্রদান করে, তার ব্যালেন্স কত? 97,000 টাকা। তাহলে এই সব যোগ করে কত হয়? 10,500 প্লাস 1,000 প্লাস 97,000 ইকুয়াল টু 1,08,500। তাহলে আমরা যেটা দেখতে এ ইজুকাল টু এল, সেটা মিলে যাচ্ছে। এ ইজুকাল টু এল প্লাস ই, সেটাও মিলে যাচ্ছে। এ ইজুকাল টু এল প্লাস ওই, সেটাও আমাদের মিলে যাচ্ছে। আবার কি হিসাব সমীকরণের প্রভাব, একটা লেনদেন হলো, লেনদেনের ফলে কি হলো? যে হিসাব সমীকরণ যে কমলো বাড়লো, সেটা সব কিছু হয়ে গেল। আমাদের হলো ঢাকা বোর্ড 24-এর অঙ্ক কমপ্লিট। বুঝে আসছে? আর এখানে মন্তব্য আছে। মন্তব্য কি? এই প্রথমটা সেটা কি? 1 নম্বরকে মূলধন আনয়ন করেছে, তারপরে কি সেবা আয় করছে। মানে হলো তুমি মন্তব্য কিভাবে লিখবা? অঙ্কে যেটা আছে সেটা বুঝলা, সেটা শুধু সংক্ষেপে লিখে দিবা। ঠিক আছে, যেমন প্রথমটা নগদ আসবাবপত্র এগুলো নিয়ে ব্যবসা শুরু করলো, সেহেতু মূলধন আনয়ন। ঠিক আছে, এরপরে আমরা রাজশাহী বোর্ড 24 অঙ্ক দেখব। রাজশাহী বোর্ড 24 আমরা একবারে 2টা অঙ্ক করতেছি। এটা যদি শুধু বুঝো, তাহলে তুমি যে কোনো বোর্ডের অঙ্ক তুমি সহজে করতে পারবা। ঠিক আছে, এই 2টা অঙ্কের মাধ্যমে তুমি টেবুলার ছক, বিবরণী ছক, হিসাব সমীকরণ, লেনদেনের প্রভাব, এগুলো হলো সব তোমার আয়ত্ত হয়ে যাবে ইনশাল্লাহ। এর ভয় দূর হয়ে যাবে। রাজশাহী বোর্ড 2023 সালের অঙ্ক দেখি আমরা। 31শে আগস্ট আর্থিক অবস্থার বিবরণীতে নগদ ছিল কত? 9,000 টাকা। প্রাপ্য হিসাব ছিল 1,700 টাকা। অফিস সরঞ্জাম হলো 6,000 টাকা। প্রদেয় হিসাব ছিল 3,600 টাকা। 31শে আগস্টের জের ধরে টেবুলার ছকে হিসাব সমীকরণ লেনদেনের প্রভাব দেখাও। ঠিক আছে, এটা হলো অঙ্ক আমাদের। প্রথমে দেওয়া গেছে কত? প্রথমে যেটা দেওয়া আছে সেটা আমাদের বসাতে হবে। প্রথমে কত? নগদ 9,000 টাকা। নগদ 9,000 টাকা। এরপরে কি? প্রাপ্য হিসাব 1,700 টাকা। প্রাপ্য হিসাব কোথায়? প্রাপ্য হিসাব এই 1,700 টাকা। অফিস সরঞ্জাম হলো 6,000 টাকা।
এরপরে প্রদেয় হিসাব হলো 3600 টাকা, এই 3600 টাকা। এখন প্রশ্ন হলো মূলধন কত? আমরা কি জানি? আমরা জানি হলো A = L + OE। এখানে টোটাল কত আছে? 9000, 6000, 15000, একে 16000, 16700 হলো টোটাল। এখান থেকে 3600 বাদ দিলে যা থাকে তাই হলো মূলধন। সহজ। তাহলে কত হলো? 9000, 15, 16700, সেখান থেকে 3600 বাদ দিলে হয় 13100। সহজ। তাহলে আমরা মূলধন পেলাম কত? 13100 টাকা। কিভাবে বের করলাম? নগদ হলো টোটাল, প্রথমে এই সাইটের যোগ আমরা করব। এই সব টোটাল কত হয়েছে? 9000 টাকা নগদ নিয়ে আসছে, 1700 টাকা প্রাপ্য হিসাব নিয়ে আসছে, অফিস সরঞ্জাম নিয়ে আসছে 6000 টাকা। এই তিনটা যোগ করে আমরা কত পাইছি? আমরা পাইছি হলো 16700 টাকা। সেখান থেকে 3600 টাকা বাদ দিলে বাকিটা হলো মূলধন। একেবারে সহজ। তবে দ্বিতীয়টাতে আসি। সেপ্টেম্বর 2, 9% প্রদেয় বিলে বা প্রদেয়, এটা হলো অঙ্কের লেখা আছে নোট, প্রদেয় নোট। অঙ্কে কি লেখা আছে? বোর্ড প্রশ্ন। এটা বোর্ড প্রশ্ন, রাজশাহী বোর্ড 2024 আমরা করতেছি। সেপ্টেম্বর 2, 9% প্রদেয় নোটের স্বীকৃতি দিয়ে ক্যাপিটাল ব্যাংক থেকে 10,000 টাকা ঋণ নেওয়া হলো। এই 9% এখানে কোনো কাজ নাই। সহজ আছে? 9%-এর এখানে কোনো কাজ নাই। তাহলে এখানে কাজ কি? প্রদেয় নোটের স্বীকৃতি দিয়ে ক্যাপিটাল ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে 10,000 টাকা। প্রদেয় নোট কি জিনিস? প্রদেয় নোট হলো, তুমি হলো ব্যাংকে একটা নোট দিছ, নোট দেওয়ার মাধ্যমে কি করেছে? 10,000 টাকা ঋণ নিয়েছে। একেবারে সহজ হলো এটা, যে প্রদেয় নোটের মাধ্যমে 10,000 টাকা ঋণ নেওয়া হয়েছে। ঠিক আছে? তাহলে এখন দেখা যাক। তাহলে এই যে আমরা প্রদেয় নোটের স্বীকৃতি দিয়ে ব্যাংক থেকে ঋণ নিলাম, তার মানে প্রদেয় নোট আমাদের দায় বাড়লো, আবার ব্যাংকে ঋণের 10,000 টাকাও পাইলাম। ঠিক আছে? তাহলে কি হলো? তাহলে হচ্ছে এই ব্যাংক হিসাবে 10,000 টাকা আসলো, যেহেতু ব্যাংক থেকে আমরা টাকা পেলাম, ঋণের টাকা পেলাম, তো ব্যাংকে 10,000 টাকা আসলো। এরপরে কি? প্রদেয় নোট। এই প্রদেয় নোটের স্বীকৃতি দেওয়ার কারণে আমার প্রদেয় নোটে 10,000 টাকা আমাদের দায়ও বাড়লো। ঠিক আছে? ব্যাংকে 10,000 টাকা পেলাম, আবার প্রদেয় নোটের 10,000 টাকা ঋণ। ঠিক আছে? এরপরে কি? 5 সেপ্টেম্বর প্রদেয় হিসাবে বাবদ 2,900 টাকা পরিশোধ করা হলো। প্রদেয় হিসাব আমাদের প্রথমে প্রদেয় হিসাব ছিল, প্রদেয় হিসাব 3,600 টাকা। সেখানে থেকে কি করেছে? 2,900 টাকা পরিশোধ করা হলো। তার মানে কি? প্রদেয় হিসাবে 2,900 টাকা কমে গেল, আবার আমার নগদ 2,900 টাকাও কমলো। বুঝে আসছে? 5 নম্বর, আমাদের আগে ক্যাশ কত ছিল? 9,000 টাকা ছিল। 5 নম্বরে 5 তারিখে আসে, সেপ্টেম্বর 5 তারিখে এসে কী হলো? 9,000 থেকে 2,900 টাকা কী করা হলো? প্রদেয় হিসাবে পরিশোধ করা হলো। তাহলে আমার নগদ 2,900 টাকা কমে যাচ্ছে। আর কি কমতেছে? আর হলো আমার যে বকেয়া ছিল, আমার যে প্রদেয় হিসাব ছিল, আমার যে দায় ছিল প্রদেয় হিসাব 3,600 টাকা, সেটা এটা হলো 2,900 টাকা কমে যাচ্ছে। ঠিক আছে? এরপরে কি? 10 নম্বর, প্রাপ্য হিসাব হইতে 1300 টাকা আদায় করা হলো। প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব মানে কি? যাদের কাছ থেকে আমরা টাকা পাবো, সেখান থেকে কি হলো? 1300 টাকা আদায় করা হলো। তাহলে আমরা কি? আমরা হলো নগদ 1300 টাকা পেলাম। ঠিক আছে? এটা 10 নম্বর। 10 নম্বর কি হলো? 9,000 ছিল, 2900 টাকা পেড করা হয়েছে, পরিশোধ করা হয়েছে। কি হলো? প্রদেয় হিসাব হিসেবে। তাহলে এটার ব্যালেন্স কত আসছে? 6,100 টাকা। ঠিক আছে? এই 6,100 সাথে কী হলো? আবার 1300 টাকা যোগ হবে। কেন? আমরা হলো নগদ টাকা 1300 টাকা পাইলাম। নগদ কি পাইলাম? এই যে প্রাপ্য হিসাব হতে 1300 টাকা আদায়, মানে নগদ 1300 টাকা পাইছি। আবার কি হবে? প্রাপ্য হিসাব 1300 টাকা কমে যাবে।
কেন কমবে? কারণ ওই প্রাপ্য হিসাব থেকে আমরা 1300 টাকা পাইছি। এই প্রাপ্য হিসাব ব্যালেন্স কত ছিল? 1700 থেকে সেখানে 1300 টাকা কমে যাবে। কেন কমে যাবে? কারণ এই প্রাপ্য হিসাব যাদের কাছ থেকে আমরা টাকা পাতাম তারা 1300 টাকা এই 1700 টাকার মধ্যে 1300 টাকা দিয়ে দিছে। বুঝে আসছে? এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো, এই সম্পদ সমস্যা দায় প্লাস মালিকানা সত্ত্ব প্রত্যেকটা লেনদেনের ক্ষেত্রে এটা হওয়া জরুরি না। ভালো করে মনোযোগ দিয়ে বোঝো, প্রত্যেকটা লেনদেনের ক্ষেত্রে এটা হওয়া জরুরি না যে হলো এই সাইটেও বসবে আবার এই সাইটেও বসবে। আবার বলতেছি, যেরকম কি হয়েছে, এই যে 9000 টাকা, 6000 টাকা, 9000 টাকা ক্যাশ, 6000 টাকা অফিস সরঞ্জাম, প্রাপ্য হিসাব 1700 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো। তো এদিকেও বসছে আবার এদিকেও বসছে এই লেনদেনে, ঠিক আছে? কিন্তু এটা জরুরি না যে সব লেনদেন সম্পত্তির দিকেও বসবে আবার দায় মালিকানা সত্ত্বের দিকেও বসবে। যেরকম এই লেনদেনের ক্ষেত্রে প্রাপ্য হিসাব হতে 1300 টাকা আদায় করা হলো, তা 1300 টাকা কি পাওয়া গেছে? নগদ পাওয়া গেছে। তখন আমরা কি করছি? নগদের ঘরে 1300 টাকা যোগ করেছি। আবার কি হয়েছে? যেহেতু প্রাপ্য হিসাব থেকে 1300 টাকা পাওয়া গেছে, তো সেই কারণে আমরা কি করছি? প্রাপ্য হিসাব এই 1300 টাকা বাদ দিছি। তো তার ফলে হয়েছে কি, এই সাইডে দায় মালিকানার সত্ত্ব সাইডে কোনো কিছুই কিন্তু বসে না, এখানেই সব, এদিকেই সব বসছে। কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস হলো এদিকে যেটা যত হবে এদিকেও তত হবে। তো এখন এদিকে তো কিছু বসলোই না, তাও সমান হলো কিভাবে? সমান হয়েছে দেখাচ্ছি তোমাদের। তাহলে এখানে কি হয়েছে? 1300 টাকা প্লাস, কারণ কি 1300 টাকা নগদ পাওয়া গেছে সেই জন্য 1300 প্লাস। আর এদিকে প্রাপ্য হিসাবের ক্ষেত্রে কি লেখা আছে? 1300 মাইনাস। কারণ কি প্রাপ্য হিসাব 1300 টাকা পাওয়া গেছে, তার মানে প্রাপ্য হিসাবে 1300 টাকা কমে গেল। কারণ তাদের কাছ থেকে আমরা পাইতাম 1300 টাকা, তারা দিয়ে দিছে, তাহলে এখন আর তাদের কাছ থেকে পাই, তাহলে 1300 মাইনাস হবে না, সেই জন্য 1300 মাইনাস। তাহলে এই প্লাস আর মাইনাস ইজ ইকুয়াল টু কত? 0। এদিকেও তাহলে এটার ক্ষেত্রে 0 আর এদিকেও 0। কেন? এদিকে তো কোনো কিছু বসে না, কিছু না বসা মানে 0। বুঝে আসছে? একেবারে সহজ। এরপরে কি? এরপরে হলো 16 নম্বর, 2100 টাকার অতিরিক্ত অফিস সরঞ্জাম ক্রয় করা হয়েছে। 2100 টাকার অতিরিক্ত অফিস সরঞ্জাম কি? সম্পদ, ঠিক আছে? যার মধ্যে 800 টাকা নগদ প্রদান করা হয়েছে। তার মানে নগদ আমাদের ক্যাশ থেকে চলে গেছে কত? 800 টাকা। আর বাকি থাকে কত? আর বাকি থাকে হলো 1300 টাকা। 1300 টাকা বকেয়া আছে। বকেয়া থাকার মানে কি? বকেয়া থাকার মানে কি? মানে হলো তারা আমাদের কাছ থেকে পাবে, যারা আমাদের কাছ থেকে পাবে তাদেরকে প্রদেয় হিসাব, ঠিক আছে? তাহলে কি হলো? তাহলে নগদ কত টাকা গেছে? নগদ হলো 16 তারিখ, নগদ গেছে কত? 800 টাকা। নগদ কত? নগদ লেখায় আছে, যার মধ্যে 800 টাকা নগদ প্রদান করেছে, মানে নগদ ক্যাশ থেকে চলে গেছে 800 টাকা, ঠিক আছে? এরপরে কি হয়েছে? অফিস সরঞ্জাম কত টাকা কিনা হয়েছে? 2100 টাকা। তাহলে নতুন করে আবার 2100 টাকা অফিস সরঞ্জামে যোগ হলো, ঠিক আছে? এরপরে কি বলতেছে? অবশিষ্ট টাকা বকেয়া রয়েছে। বকেয়া রয়েছে মানে তারা আমাদের কাছ থেকে পাবে যখন হয় তখন কি হয়? তখন প্রদেয় হিসাব হয়, ঠিক আছে? এই প্রদেয় হিসাব হলো 1300 টাকা, ঠিক আছে? তাহলে কি হলো? দেখো এখানেও দেখো, এখানে মাইনাস 800 আছে, প্লাস 21 আছে, তাহলে এটা যোগ বিয়োগ করলে কত হয়? 1300 হয়। আবার এদিকেও 1300। তার মানে সব লেনদেনের ক্ষেত্রে এটা ইজুকাল টু এটা, সেই জন্য সমান সমান দেওয়া আছে সবগুলো। তার মানে এদিকেও যত হবে এদিকেও তত হবে, ঠিক আছে? দেখো প্রথম লেনদেনের ক্ষেত্রে কত হয়েছে? 13,000, 16,700 টাকা, এই দুটো যোগ করলে 16,700 টাকা। এই 9,000, 6, 15,000, 15, 1, 16, 16,700। প্রত্যেকটা লেনদেন সবসময় মনে রাখবো ইজুকাল টু লেখা আছে, মানে এদিকেও যত হবে এদিকেও তত হবে। আবার অঙ্কের শেষেও সেই জন্য সব যোগ করে এদিকেও যত এদিকেও তত। বুঝে আসছে? তাহলে কি হলো? তাহলে হলো যে আমাদের এই 2100 টাকার অতিরিক্ত সরঞ্জাম, এই 2100 টাকার অতিরিক্ত সরঞ্জাম কিনা, অফিস সরঞ্জাম কিনা হয়েছে। তো এর মধ্যে 800 টাকা নগদ প্রদান করা হয়েছে, তার মানে 800 টাকা কমে গেছে। আবার কি হয়েছে?
যে বাকিতে নেওয়া হয়েছে 1300 টাকা, বাকিতে নেওয়া মানে প্রদেয় হিসাব, ঠিক আছে। প্রদেয় হিসাব কত? 1300। এখন কি হলো, আগেই যেহেতু 700 ব্যালেন্স ছিল, তাহলে আরও 1300 নতুন করে আসলো, তাহলে কত হলো? 2000, ঠিক আছে। এরপরে কি 7400 ছিল, সেখান থেকে 800 যদি বাদ দেয়, কারণ হলো কি, কারণ হলো 7400 থেকে 800 নগদ প্রদান করা হয়েছে, সেই জন্য ব্যালেন্স হলো কত? 6600 টাকা। তাহলে আমরা এগুলো সব আবার, যেহেতু এখানে অফিস সরঞ্জাম প্রথমে 6000 ছিল, আবার হলো 16 তারিখে আবার 2100 টাকার অফিস সরঞ্জাম কিনা হয়েছে, তার মানে দুটো যোগ করলে হয় 8100 টাকা। তাহলে আমরা 6600, 10000, 8100 আর 400 এটা যোগ করলে আমরা কত পাবো? আমরা পাবো 25100 টাকা, ঠিক আছে। আবার এদিকে কি আছে? এদিকে এগুলো সব যোগ করলে 10000, 2000, 13100 এগুলো সব যোগ করলে পাবো 25100 টাকা। তাহলে কি হলো? প্রমাণ হলো A = L + OA। এটা A এটা হলো A L + OA এটা A = 25100, L + OA = 25100। তাহলে প্রমাণিত হয়ে গেল। তারপর আমরা কি করলাম? এটা হিসাব সমীকরণ লেনদেনের প্রভাব আমরা দেখাই দিলাম, ঠিক আছে। সেই জন্য বুঝলে একেবারে সহজ অঙ্ক এটা। তো সেই জন্য এই সহজভাবে তোমাদেরকে এই টেবুলার ছকে লেনদেনের হিসাব সমীকরণের প্রভাব সেটা দেখানো হলো। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবা। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।